নদীর পানিতে পা দুটো চুবিয়ে পাড়ে বসে আছে সুমনা। চারদিক থেকে শীতল হাওয়া এসে মন প্রাণ জুড়িয়ে দিয়ে যাচ্ছে। যতদূর পর্যন্ত চোখ যায় শুধু পানি আর পানি। খানিকক্ষণ পর পর ঢেউ খেলে যাচ্ছে। রোদের কারণে পানি চিকচিক করছে, বেশ দেখতে লাগছে। আজকের আকাশটাও এমন লাগছে যে মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে আঁকিয়েছে। পুরো আকাশ নীল, তার মাঝে মাঝে ধবধবে সাদা মেঘ, কি যে দারুণ লাগছে দেখতে। ডান পাশে কিছু মেয়ে জড়ো হয়ে হাসাহাসি করছে, কেউ আবার ছবি তুলতে ব্যস্ত। কিন্তু সুমনা কোলাহল থেকে একটু দূরে সরে বসে প্রকৃতির সৌন্দর্য অনুভব করছে। আলগোসে চোখ দূরে বুঝে নিয়ে লম্বা লম্বা শ্বাস নিচ্ছে। আজ পরীক্ষা শেষ হওয়ায় সবাই মিলে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই। ওদের এমন সিদ্ধান্ত নেওয়ার আগে সুমনা দ্বিমত পোষণ করে, তবে কোনো লাভ হয়নি। সবাই সুমনাকে ধরে বেঁধে এখানে নিয়ে এসেছে। এসব জোড়াজোড়ি বাড়াবাড়ি একদম অসহ্য লাগছিল। রাগের বশে তাদের দুটো মন্দ কথাও শোনাতে বাদ রাখিনি, কিন্তু এই পরিবেশে এসে এখন অনেকটাই শান্তি লাগছে। একটা মেয়ে খেয়াল করলো সুমনা এখানে একাই বসে আছে, তাই সে সবার মাঝ থেকে বেরিয়ে এসে সুমনার পাশে বসলো। তখন তো আসতেই চাইলি না, এখন আবার পানিতে পা চুবিয়ে মজা নিচ্ছিস? অদ্ভুত এক বাজে গন্ধ এলো মেয়েটার মুখ থেকে। একটু ভেবে সুমনা ধরতে পারলো এটা সিগারেটের গন্ধ, কিন্তু একটা মেয়ের মুখ থেকে কেন আসছে? এটা তো ছেলে মানুষদের মুখ থেকে আসার কথা। তবে নিশ্চুপ সুমনা কি বলবে এটা ভেবে পাচ্ছে না। হঠাৎ মনে পড়লো সেদিন সামিনের জোর দিয়ে বলা কথাটা। তবে সত্যি কি ওরা? ভাবতেই হাস্যোজ্জ্বল মুখটা মলিন হয়ে গেল। সুমনা মেয়েটার চোখে চোখ রেখে কাঠিন্য গলায় প্রশ্ন করলো, তোমা, তুই কি ধূমপান করিস? চঞ্চল মেয়েটা স্থির হয়ে গেল, মুখের হাসিটুকু মিলিয়ে গেল, চোখে মুখে ভয় স্পষ্ট ফুটে উঠেছে। তমা কাচুমুচু করছে তা দেখে সুমনা বলল, আশা করি তুই আমায় মিথ্যে বলবি না। আসলে সুমনা, হ্যাঁ, একটু আধটু খাই। এসব যে ক্ষতিকর তা কি ওর তোর অজানা? আমরা জানি সবাই, কিন্তু ছাড়তে পারি না রে। এটা ভুল কথা, কারণ ইচ্ছে থাকলে সব সম্ভব। হয়তো তুই ইচ্ছে করিস না, তাই ছাড়তেও পারিস না। শোন তমা, এখনো সময় আছে, নিজেকে এই পথ থেকে সরিয়ে নে। আমাদের বয়স অল্প, তাই হয়তো ভালো মন্দের পার্থক্যটা সঠিকভাবে বুঝতে পারছি না। আমাদের বাবা মা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের স্কুলে পড়তে দিয়েছেন। আমাদের যখন যেটা প্রয়োজন তখন সেটাই জোগাড় করে দিয়েছে। আমাদের নিয়ে তাদের কত স্বপ্ন জানিস? এই যে তুই এইসব ছাতা মাথা খাচ্ছিস, যদি তোর পরিবারের মানুষজন জানতে পারে তখন কি হবে ভেবেছিস? এখনো পর্যন্ত কেউ জানেনি, আশা করি ভবিষ্যতেও জানবে না। নিশ্চিত কি করে হচ্ছিস জানবে না? তোরা এই কয়জন ছাড়া কেউ জানে না। এদের মধ্যে আর কে খায়? কেউ না। মিথ্যে বলে লাভ নেই, কারণ আমি জানি তোদের মধ্যে দুজন এসব করে। একজন তুই, অন্যজন কে বলতে পারছি না। অন্যজন রিমা। কি? রিমা? হুম। ঠিক আছে, তোদের দুজনের বাড়িতে এই খবরটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। চট করে সুমনার পাশ থেকে উঠে দাঁড়ালো তমা। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো সুমনার উপর। মুখ দেখে মনে হচ্ছে আজ তো গিলি খাবে সামনে বসে থাকা সুমনাকে। রাগ মিশ্রিত গলায় তমা বলল, আমি তোকে এতদিন খুব ভালো ভেবেছিলাম, কিন্তু তুই একটা বিশ্বাসঘাতক সুমনা। তুই ভালো বন্ধু হওয়ার যোগ্য না। সুমনা নিচে বসে মৃদু হেসে উত্তর দিল, আমার একটু খারাপ কাজে যদি তোদের ভালোই হয়, তাহলে এই খারাপ কাজটা করতে তো আমি বারবার চাই। একদম বাড়াবাড়ি করতে যাস না সুমনা। ও বাবা, হুমকি দিচ্ছিস আমায়? যেটা ভাবিস সেটাই। তবে হ্যাঁ, ঘুণাক্ষরেও যেন আমার পরিবার কথাটা জানতে না পারে। এবার সুমনা উঠে তোমার মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমি অবশ্যই জানাবো, চিন্তা করিস না। স্থান ত্যাগ করলো সুমনা। সবার মাঝে গিয়ে উচ্চ স্বরে বলতে লাগলো, তোরা থাক সবাই, আমি চলে যাচ্ছি। আর হ্যাঁ, এটাই আমাদের শেষ আড্ডা। এই আজকের পর থেকে আর কখনো তোদের সাথে আড্ডা হবে না আমার, আর কথাও হবে না। ভালো থাকিস সবাই। সবার হাসি বন্ধ হয়ে গেল। সুমনার কথাই তারা বেশ অবাক হয়েছে। এই তো ছিল ভালো, হঠাৎ কি হলো? সবাই এগিয়ে এসে সুমনার খুব কাছে দাঁড়ালো। ওদের মধ্যে প্রিয়াঙ্কা বলে উঠল, কি হয়েছে তোর? এসব কি কথা বলছিস? শরীর ভালো নয় নাকি? আমার সব ভালো আছে, কিচ্ছু হয়নি। বলছি তার কারণ আছে। সেই কারণটাই তো জানতে চাইছি সুমনা। আমাদের বল, কি হয়েছে তোর? আমাদের মধ্য থেকে দুজন মানুষ ভুল পথে পা বাড়িয়েছে, অথচ আমরা তাদের বাধা দিচ্ছি না, বরং তাদের সঙ্গ দিচ্ছি। এটা কি ঠিক হচ্ছে?
ভুল করা আর চুপচাপ সেই ভুলটাকে মেনে নেওয়া একই ব্যাপার। তোদের শুরুতেই উচিত ছিল ওদের বাবা মাকে জানানোর, কিন্তু তোরা সেটা করিসনি। তাই আজ থেকে সবার সাথে আমার বন্ধুত্ব বিচ্ছেদ হলো। তবে হ্যাঁ, আমি কিন্তু ওদের দুজনের বাসায় গিয়ে জানিয়ে আসবো। শোন সুমনা, এমনটা না যে আমরা ওদের বারণ করছি, অবশ্যই আমরা বারণ করছি, শুধু তাই নয়, ওদের বাবা মাকে বলে দেওয়া হুমকি পর্যন্ত দিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। প্রচুর বুঝিয়েছি কিন্তু ওরা শোনেনি আমাদের কথা। তারপর থেকে কিছু বলি না, যার যেভাবে চলতে ভালো লাগে তাকে সেইভাবেই চলতে দিয়েছি। এটা কিন্তু কোনো যুক্তিসম্মত কথা হলো না প্রিয়াঙ্কা। তুই, আমি, আমরা সবাই সবার ভালো চাই। কেউ উল্টো পথে হাঁটবে এটা আমরা কেন মেনে নিব? ওরা সিগারেট খাচ্ছে, কাল এর সাথে অন্য কিছু মিশিয়ে খাবে, পরশু আবার নতুন কিছু। এভাবে ওরা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে তার কোনো ধারণা আছে তোর? দিন শেষে কিন্তু আমাদেরই নাম হবে যে আমরা জেনে শুনে চুপ ছিলাম, বা আমরাই ওদের উৎসাহ দিয়েছি। কিংবা এটাও তো হতে পারে লোকে আমাদের দিকে আঙুল তুলে বলবে আমরাও এই পথের পথিক। ঠিক বলেছিস, কিন্তু তো আমার বাবা খুব রাগী, যদি এসব জানতে পারে ওকে একদম শেষ করে ফেলবে। যদি ভালোই ভালোই শোনে তাহলে তো এমন কিছু করবেন না। এখন কি করব? চাইলে আমার সঙ্গে আসতে পারিস। কোনো কিছু না ভেবেই প্রিয়াঙ্কা সম্মতি দিল। তবে রিমা তমা ভয়ঙ্করভাবে রেগে আছে। তারা চোখ দিয়ে যেন সুমনা আর প্রিয়াঙ্কাকে শেষ করে দিবে। বাকি ছিল দুজন মেয়ে। তারা এই ঝামেলায় জড়াতে চায় না বলে নিজের মতো হাঁটা ধরল। যদিও প্রিয়াঙ্কা তাদের বাধা দিতে চেয়েছিল, কিন্তু সুমনা তাকে আটকে দেয়। সুমনা আর প্রিয়াঙ্কার সাথে বেশ খানিকটা সময় তর্ক করলো তমা আর রিমা। একটা সময় এসে তমা সুমনার হাত ধরে কান্না ভেসে গলায় অনুরোধ করলো, দয়া করে তোরা কাউকে কিছু বলিস না। আমরা এবার থেকে চেষ্টা করব এসব থেকে নিজেদের দূরে রাখার। যদি কথার বরখেলাপ হয় তখন? তখন আমি নিজে তোদের আমার বাসায় নিয়ে যাব, কিন্তু এখন আপাতত থেমে যা। কথা দিচ্ছিস তো? হ্যাঁ। রিমা, তুই কি বলিস? রিমা মাথা নিচু করে ছোট্ট সুরে বলল, আমিও তোমার সাথে একমত। ঠিক আছে, আজ চুপ হয়ে গেলাম, তবে পরবর্তীতে যদি এমন কিছু হয় সেদিন কিন্তু আমি চুপ থাকবো না, মনে রাখিস। সুমনা এক দণ্ড দেরি করলো না। কাউকে কিছু না বলেই সোজা বেরিয়ে এলো ওখান থেকে। রাস্তায় এসে গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলো। কোনো রিক্সা খালি নেই। এভাবে দাঁড়িয়েও থাকা যাচ্ছে না। রাস্তার মাঝখানে কিভাবে দাঁড়িয়ে থাকা যায় নাকি? লোকজন এমনভাবে তাকিয়ে আছে যেন এখানে মানুষের বদলে কোনো যন্ত্র দাঁড়িয়ে আছে। একদম অসহ্য লাগছে। কেন যে আমি এদের সাথে আসতে গেলাম কে জানে। এর থেকে যদি সানিমার সাথে চলে যেতাম সেটাই ভালো হতো। আমি তো পথঘাটও ঠিকমতো চিনি না। এটা মনে হয় নতুন জায়গা, এর আগে কখনো আসেনি। ফাজিলের দল আমায় কোথায় এনেছে আল্লাহ জানেন। আরে বাবারে, একটা রিক্সাও তো আসছে না এদিকে। আরও সামনে এগিয়ে যেতে হবে কি না সেটা বুঝতে পারছি না। মাথা কাঁধে কারো স্পর্শ পেয়ে চমকে উঠল। তার চেয়ে বেশি চমকে গেল সাজেদার চিন্তিত মুখটা দেখে। গালে হাত দিয়ে আলতো করে ধরে তিনি বললেন, যা ভেবেছি তাই। তুই এখানে একা কি করছিস বাবা? মা, তুমি এখানে কেন সেটা বলো তো? খুব গরম, গাড়িতে চল বলছি। ওখানে তোর মাও আছে। কথা না বাড়িয়ে হাঁটা দিল। গাড়ি কাছে এসে দ্রুত চড়ে বসলো। এসির ঠান্ডা হাওয়ায় শরীরটা শীতল হলো। সাথে এক বোতল পানি হাতে ধরিয়ে দিয়ে বললেন, গলা শুকিয়ে কাট কাট হয়ে গিয়েছে তাই না? নে পানি খেয়ে নে তো। ডকডক করে বোতলের অর্ধেক পানি শেষ করে বলল, এবার ভালো লাগছে। আচ্ছা, তোমরা কোথায় গিয়েছিলে মা, বললে না তো? কিছু কেনাকাটার জন্য বেরিয়েছিলাম আমরা। কিন্তু তুই এখানে কেন? আর শামিন কোথায়? কি বলছো মা, সানিম বাসায় যায়নি এখনো? তোদের পরীক্ষা শেষ হওয়ার কিছুটা আগেই বেরিয়েছি আমরা, তার জন্য বলতে পারছি না শামিন বাসায় কিনা। ড্রাইভার চাচা এসেছিলেন, সানিম তার সাথেই গিয়েছে। এদিকে আমাকে বান্ধবীরা ধরে বেঁধে এখানে নিয়ে এসছে। ওই যে আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার একটু ওপাশে বিশাল নদী, খুব সুন্দর দেখতে, জানো মা। কিন্তু তুই একাই তো এখানে দাঁড়িয়েছিলিস, তোর তো কোনো বান্ধবীকে দেখতে পেলাম না বাবা। আর বলো না মা, আমরা 6 জন ছিলাম, কিন্তু একটা বাজে ঝামেলা হয়, তারপর যে যার মতো চলে যায়। কিসের ঝামেলা রে? খুলে বলতো। সুমনা কিছু না লুকিয়ে যা কিছু হয়েছে সেসব ধীরে সুস্থে বলে দেয়। সব কিছু শোনার পর ফারজানা বেশ রাগ করেন সুমনার ওপর। কারণ তিনি ছোটবেলা থেকে সুমনাকে সবার সাথে মিশতে দেননি। তাই গ্রামে তার তেমন কোনো বন্ধু বান্ধব ছিল না। ফারজানা কিছু বলতে যাবে, কিন্তু সাথে তা বাধা দিলেন। সুমনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ওরা ভালো নয় বাবা, এবার থেকে ওদের সাথে কম মিশবে। আমরা জানি
আমাদের মেয়ে খুব ভালো, কিন্তু ওদের সাথে চলাফেরা করতে থাকলে লোকে আমাদের মেয়েকেও খারাপ বলবে। সেটা তো আমরা মেনে নিতে পারবো না বাবা। তোমার বাবা যদি জানতে পারে তবে খুব দুঃখ পাবে। এবার থেকে ওদের সাথে দূরত্ব বজায় রেখে চলবো আমি, মা। আমি এমন কিছু করতে চাই না যেন তোমরা সবাই দুঃখ পাও। এই তো আমার সোনা বাবা। আলাপ করতে করতে পুরো পথ এলো। দরজার সামনে দাঁড়িয়ে আছেন সবাই। সুমনাকে নিজের আড়ালে রেখে সাজেদা কলিং বেল বাজালো। ততক্ষণে দরজা খুলে দিল সানিম। সাজেদা ভেতরে উকি দিয়ে বললেন, রাহাত নেই বাসায়? না মা, কিছুক্ষণ আগেই বেরিয়েছি। এই কথাটা শোনা মাত্র সুমনা এক দৌড়ে ভেতরে ঢুকে গেল। তার এমন কাণ্ডে হো হো করে হেসে উঠল সবাই। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুম দিয়েছিল, সন্ধ্যায় ঘুম ভেঙেছে। তবে ঘরের বাইরে বেরোতে পারেনি, কারণ সন্ধ্যার আগ মুহূর্তে রাহাত ফিরে আসে বাসায়। আজ রফিকুল্লাহ তাড়াতাড়ি বাসায় এসেছেন। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে চা চাইলেন। ময়নের মা চা নিয়ে এলে তাকে বললেন রাহাতকে ডেকে দিতে, জরুরি কিছু কথা বলার আছে। রফিকুল্লাহ ডেকেছে শুনে দ্রুত এসে উপস্থিত হলো রাহাত। ইতিমধ্যে সাজেদা ফারজানা এসে বসলেন। রাহাত স্বাভাবিক গলায় বলল, জরুরি কিছু বলার ছিল আমাকে? হ্যাঁ বাবা। তবে বলুন, আমি শুনছি। তুমি এখানে এসেছো প্রায় 1 মাস হতে লাগলো, কিন্তু তোমার সাথে সেভাবে কথাই হয় না। কারণ তুমি খুব ভোরে বাসা থেকে বেরোচ্ছ, আবার রাতে দেরি করে ফিরছো। কোনোদিন তো আবার ফিরেই আসো না। তুমি কি করছো, কোথায় যাচ্ছ, সেসব কিচ্ছু জানি না আমি। আসল কথায় আসি, আগামীকাল সকাল 10টায় তোমাকে বাসায় থাকতে হবে। কিন্তু কেন ফুফা, বিশেষ কিছু আছে নাকি? হ্যাঁ, বিশেষ কিছু তো অবশ্যই। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার শামিনকে একটা বিয়ে করাবো। মেয়ে আমাদের পরিচিত, আগামীকাল তারা আসবে পাকা কথা বলতে। তাই তোমায় থাকতে হবে, কেননা শামিন নেই, আমি একা সামলাতে পারবো না। রাহাত যেন হাফ ছেড়ে বাঁচল। মারাত্মক ভয়ে ছিল সে। অবশেষে মন থেকে ভয় দূর হলো। মুচকি হেসে রাহাত বলল, এই ব্যাপার ঠিক আছে, থাকবো ফুফা, একদম চিন্তা করবেন না। গভীরভাবে হাসলেন রফিকুল্লাহর সঙ্গে সাজেদা আর ফারজানা। ঘরে শুয়ে বসে ভালো লাগছে না, তাই উঠে বেলকনিতে গিয়ে বসলো। গাছে একটা কাঠগোলাপ ফুটেছে। ফুলটা শুকিয়ে চেয়ারে আরাম করে বসে হাতে থাকা গল্পের বইটা পড়তে শুরু করলো। এবার আর কোনো চিন্তা নেই, দিন রাত শুধু গল্প পড়বে। অচেনা মুখের দুজন লোক সামিনের হাত দুটো শক্ত করে ধরে আছে। খুব চেষ্টা করছি তাদের হাত থেকে নিজের হাত দুটো সারানোর, তবে সক্ষম হচ্ছে না সামিন। সামনে অপরিচিত কিছু মানুষ যে যেভাবে পারছে সামিনের শরীরে আঘাত করছে। উন্মুক্ত বুক পিঠিয়ে জখম হয়ে গিয়েছে। ধবধবে সাদা শরীর হওয়ায় মারের দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। অধর ফেটে রক্ত বেরোচ্ছে, কান বেয়ে রক্ত রক্ত পড়ছে। দুনাক দিয়েও বেশ খানিক রক্ত বেরিয়েছে। পুরো মুখে রক্তের দাগ, এমন মনে হচ্ছে যে কেউ লাল রং মাখিয়ে দিয়েছে। সামনের এরকম বিধ্বস্ত চেহারা দেখে কেঁপে উঠেছে সুমনা। খুব লড়াই করেছে, তবে এবার শরীরে অবশিষ্ট শক্তি নেই। শামিন পারছে না নিজেকে রক্ষা করতে। এবার বুঝি দুনিয়ার সকল মায়া ত্যাগ করার সময় এসে গিয়েছে। চোখ দুটো টেনে তুলতে পারছে না। রাজদের সমস্ত ঘুম যেন আজ তার চোখে ভর করেছে। কান দুটো তবদা খেয়ে আছে, কিন্তু শুনতে পারছে না। মাথা সোজা রাখতে পারছে না, বারবার মাথাটা নিচের দিকে নুয়ে পড়ছে। স্বামীর এমন বিপর্যয় অবস্থা দেখেও তারা স্থির নেই। তারা যেন উঠে পড়ে লেগেছে স্বামীনের শেষটা দেখার জন্য। হাঁটু গেঁথে বসে পড়ল স্বামীন। মাটিতে লুটিয়ে পড়ার আগেই বিকট শব্দ হলো। স্বামীর মুখে অদ্ভুত এক আওয়াজ করল, অতঃপর মাটিতে আপন ভেবে লুটিয়ে পড়ল। ছোট ছোট শ্বাস নিচ্ছে। তার মধ্যে কোনো রকম নড়াচড়া উত্তেজনা নেই দেখে এমন মনে হচ্ছে সে বাঁচতে চায় না। তার এই জীবনের উপর কোনো প্রকার মায়া নেই। সব বিসর্জন দিয়েছে সে। জায়গাটা পুরো স্তব্ধ হয়ে গিয়েছে, ধুলোবালিতে রক্তের ছিটাছিটি। দূর থেকে সুমনা সব দেখছে, তবে কাছে যেতে পারছে না, কারণ তার নিজের হাত দুটো দুজন মহিলা ধরে আছে। ই নিয়ে বিনিয়ে অনেক কিছুই বলেছে তাদের, কিন্তু তারা কিছুতেই শুনছে না। খুব করে কাঁদছে সুমনা। সামনের কাছে যাওয়ার জন্য মনটা ছটফট করছে, তবু যেতে পারছে না। কয়েক মুহূর্ত পর আবারও কিছু মানুষ এগিয়ে যাচ্ছে সামিনের দিকে। তা দেখে শরীরের সবটুকু শক্তি খাটিয়ে মহিলা দুজনকে এক ঝটকায় দূরে সরিয়ে দিয়ে গলা ছিঁড়ে চিৎকার করে বলল, আর মেরো না তোমরা, দয়া করে এবার ছেড়ে দাও, নয়তো মানুষটা একদম মরে যাবে। আমি বলছি মেরো না আর ওকে, আল্লাহর দোহাই লাগে, ছাড়ো তোমরা। দরজায় কারোর টোকা পড়াই চেতনা পেল সুমনা।
আস্তে করে চোখ দুটো মেলে নজর ঘুরিয়ে ঘরটা দেখে অবাক হলো। বালিশ থেকে মাথা তুলতে গিয়ে অনুভব করলো মাথাটা ব্যথায় জর্জরিত হয়ে আছে। বিছানায় বসেই নিজেকে ভালোভাবে খেয়াল করতে দেখতে পেল সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। এসি থাকা সত্ত্বেও শরীর মারাত্মকভাবে ঘেমেছে। আগের তুলনায় শরীরের শক্তি কমে গিয়েছে। ধীরে সুস্থে গিয়ে দরজা খুলে দিল। আর জিজ্ঞেসও করলো না বাইরে কে আছেন। একটা ঘোরে চলে গিয়েছে সুমনা। এখানকার কোনো হুঁশ নেই। মনে এবং মস্তিষ্কে শুধু একটা কথাই ঘুরপাক খেয়ে বেড়াচ্ছে, কি হলো এটা? কেন এভাবে মারলো ওরা? দরজা খুলে দুপা এগোতেই ধপ করে মেঝেতে পড়ে গেল। দরজার বাইরে ছিল সানিম। সে সুমনার এমন অবস্থা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল। চিৎকার করে সবাইকে ডাকতে গিয়েও মুখ চেপে ধরল, কারণ সে মাত্রই রাহাতকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে এসেছে। আলগোসি দরজাটা আটকে দিয়ে এক দৌড়ে রান্নাঘরের সাথেদের কাছে এসে হাঁপাতে হাঁপাতে ছোট্ট সুরে বলল, মা, ভাবির শরীর ভালো নেই, জলদি চলো। সানিম বেরিয়ে এলো সেখান থেকে। সাজেদা দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে দেরি না করে সোজা সুমনার কাছে চলে এলেন। এখনো মেঝেতে শুয়ে আছে, কেন যেন চাইলে উঠতে পারছে না। সাজেদা আর ফারজানা ভেতরে এসেই দরজা আটকে দিলেন। মেয়ের মাথাটা নিজের কোলে নিয়ে ভয়াতুর গলায় জিজ্ঞেস করলেন, হ্যাঁ হয়েছে সুমনা, এখানে কি করে এলি মা? তোর চোখে পানি কেন? চোখ মুখ ফুলে উঠেছে, কখন থেকে কান্নাকাটি করছে আল্লাহ জানে। বলো না মা, কি হয়েছে বল আমাদের। বুকের পাঁজর যেন ভেঙে গুড়িয়ে দিচ্ছে কেউ। ওসব মন থেকে একদমই বেরোচ্ছে না। প্রচণ্ড পরিমাণে দুঃখ হচ্ছে, কিছুতেই ভুলতে পারছে না সে। পুরোটা দুঃস্বপ্ন হলেও কেমন যেন বাস্তবের মতোই লাগছে। সব কিছুই অনুভব করতে পারছে সে। মনে হচ্ছে এই তো ঘটনাটা তার দু চোখের সামনেই ঘটল। খুব অস্বস্তি হচ্ছে। কোলাতে না পেরে দুহাতে দুজনকে ধরে হাউমাউ করে কেঁদে উঠে বলল, ওরা মেরে ফেললো মা, খুব নির্মম ভাবে মেরেছে মা। সাজেদা ফারজানার দিকে তাকিয়ে ইশারায় বললেন, কি বলে? ফারজানা দুদিকে মাথা নাড়িয়ে বোঝালেন, জানি না। সুমনার শরীর থরথর করে কাঁপছে। সাজেদার নিজের বুকের সাথে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে বললেন, আমার সোনা বাবা কাঁদে না, কি হয়েছে আমাদের বল। তোমার সব ছেলেকে ওরা সবাই মিলে মেরেছে মা। হার্টবিট যেন চলা বন্ধ হয়ে গেল। চোখ দুটো বড় হয়ে গেল। ক্রমশ শরীর ঘামতে লাগলো। এটা কি বললো সুমনা? এটা কি করে সম্ভব? সাজেদা চিৎকার দিবেন এমন সময়ে সুমনা আবারও বলতে শুরু করলো, সব আমার সামনে ঘটেছে, আমি স্পষ্ট দেখেছি। আমি কিচ্ছু করতে পারিনি, দুজন মহিলা আমার হাত চেপে ধরে রেখেছিল। এবার কিছুটা শান্তি মিলল। দীর্ঘ শ্বাস ফেলে সাজেদা বললেন, ওটা শুধু একটা দুঃস্বপ্ন ছিল, আর কিছু না বাবা। সামিন ঠিক আছে, একটু পরে কল করবে। একটু পরে না, তুমি এক্ষুনি কল করো। এভাবে কি কথা বলা যাবে পাগলি মেয়ে? কান্নাকাটি থামিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর কথা বলিয়ে দিব। না, তুমি এক্ষুনি দিবে। জেদ করে না বাবা। এই ফারজু, যা তো ওকে ফ্রেশ করিয়ে দে, আমি একটু রান্নাঘর থেকে আসছি। ফারজানা সুমনাকে মেঝে থেকে তুলে ওয়াশরুমে নিয়ে গেলেন। সুমনা নীরবে অস্ত্র ছড়াচ্ছে। মাথা থেকে ঘটনাটা এখনো সরাতে পারছে না। দু হাঁটুতে মাথা রেখে চুপটি করে বিছানার এক কোণে বসে আছে। ঘণ্টাখানিক হলো সাজেদা গিয়েছেন, এখনও আসছেন না। ফারজানাকে পাঠিয়েছেন সাজেদাকে ডেকে আনতে, কিন্তু কেউই আসছে না। এবার সুমনা বাইরে যাবে বলে সিদ্ধান্ত নিল। বিছানা থেকে এক পা মেঝেতে রাখতেই তারা দুজন ভেতরে প্রবেশ করলেন। তাদের দেখে মুখ ভার করে সুমনা বলল, এতক্ষণ সময় লাগে আসতে? সাজেদা হাত থেকে নাস্তার ট্রেটা টেবিলের উপর রেখে শান্ত গলায় বললেন, হাতে একটু কাজ ছিল বাবা, সেটা শেষ করতেই দেরি হলো। যাই হোক, তুই আগে খেয়ে নে তো, খিদে পেয়েছে না? আমি কি তোমাদের নাস্তা আনতে বলেছিলাম? জলদি কল করো তোমার ছেলের কাছে। সানিম ফোন হাতে ঘরে এলো। আলগোসের দরজাটা লাগিয়ে দিয়ে ভিডিও কল করলো। মুহূর্তের মধ্যেই কল রিসিভ হলো। সানিম মিনিট দিয়ে কথা বলে ফোনটা সাজেদার হাতে দিয়ে দিল। হাসি মুখে ছেলের সাথে কথা বলছেন সাজেদা আর ফারজানা। ওদিকে সুমনা রেগে মেগে একাকার অবস্থা। এক ধ্যানে ফোনের দিকে তাকিয়ে আছে, একটু নজর সরাচ্ছে না। তাই দেখে মুচকি হেসে ফারজানা বললেন, ধর ধর, আগে তোর বউয়ের সাথে কথা বল, নয়তো এক্ষুনি কেঁদে দিবে। তোকে নিয়ে কি একটা দুঃস্বপ্ন দেখেছে, সকাল থেকে কান্নাকাটি করেছে। আচ্ছা তো আমি কথা বলছি। সাজেদা ফোনটা সুমনের হাতে দিয়ে উঠে দাঁড়ালেন ঘর থেকে বেরিয়ে যাবেন বলে। ফোনটা হাতে পেয়ে দু চোখ ভরে শামিনকে দেখতে লাগলো।
গত 3 মাস পর সামিন তার পিচ্চিটাকে দেখছে, তবে এভাবে দেখতে ভালো লাগছে না মোটেও। চোখ মুখ লাল হয়ে গেছে সুমনের, চোখের কোনো এখনো কিছুটা পানি রয়ে গেছে। সামিন চেহারায় গম্ভীর ভাব টেনে বলল, চেহারার এই অবস্থা কেন? তার আগে তুমি বলো, ঠিক আছো তো তুমি? কোনো ব্যথা লাগেনি তো? না রে বাবা, আমার কেন ব্যথা লাগতে যাবে? আমি একদম ঠিক আছি। মিথ্যা বলছো আমায়? একদমই না। আচ্ছা, ফোনটা কোথাও রেখে তুমি পেছনে যাও তো দেখি। আমি বলছি তো কিছু হয়নি আমার। আচ্ছা তুমি ভেবে দেখো একবার, আমার যদি কিছু হতো তাহলে কি তোমার সাথে কথা বলতে পারতাম? তোমাকে যেটা বলেছি সেটা করো জলদি। সামিন ফোনটা বিছানার উপর বালিশ দিয়ে ঠিক করে রেখে পিছিয়ে গেল। একটা চক্কর দিয়ে এসে ফোনের কাছে এসে বলল, দেখেছো তো? গা থেকে গেঞ্জিটা খুলে ফেলো। সুমনের এমন কথাই বেশ লজ্জা পেলে সবাই। চটজলদি সাজেদা, ফারজানা, সানিম ঘর থেকে বেরিয়ে গেলেন। ফোনের ওপাশে সামিন জিহ্বা কামড়ে বলল, কি বলো এসব? ওখানে মায়েরা আছে তো? যদিও নেই, কিন্তু থাকলেই কি এমন হতো? আমি কি তোমায় খারাপ কিছু বলেছি? ঘরে কেউ নেই? না, এখন তোমার কাজ করো। আমার কথা কি তোমার বিশ্বাস হয় না নাকি? না, তাড়াতাড়ি করো। আরে বাবারে, কি জ্বালায় পড়লাম আমি। গেঞ্জিটা খুলে ক্যামেরার সামনে এলো। সুমনা পরখ করে দেখতে লাগলো। সামিন দুষ্টু হেসে বলল, আরো কিছু দেখাতে হবে? সুমনা না বুঝেই বলল, হ্যাঁ, ওইদিকে ঘুরো। এদিক সেদিক ঘুরিয়ে দেখিয়ে গেঞ্জি গায়ে পরে নিল। এবার ফোনটা হাতে নিয়ে আদরে গলায় বলল, এসব নিয়ে চিন্তা করো না, নিজের দিকে খেয়াল রাখো, সবসময় হাসি খুশি থাকবে। এগুলো নিয়ে দুশ্চিন্তা করে নিজের শরীর খারাপ করো না। সত্যি কথা বলতে আমি আজ বড্ড অবাক হয়েছি। কারণটা হলো, আমি এতদিন জানতাম যে আমার অনুপস্থিতিতে তুমি খুব ভালো থাকবে, কিন্তু এটা মোটেই জানা ছিল না আমি না থাকলে তুমি দুঃখ পাবে। জানো তো সুমনা, আজ আমার খুব ভালো লেগেছে এটা ভেবে যে আস্তে আস্তে আমার ছোট্ট বউটা বড় হচ্ছে এবং আমাকে এক চিমটি করে ভালোবাসতে শুরু করেছে। তেমন কিচ্ছু না, বুঝলে? একজন ভালো মানুষের এত বাজে অবস্থা দেখলে যে কেউ কাঁদবে। বাব্বা, খারাপ লোক থেকে ভালো মানুষ। ঠিক আছে, বুঝছি আমি। ঘোড়ার ডিম বুঝেছো তুমি? শোনো, সাবধানে থেকো। আগে ছোট্ট রানী। তাহলে বড় রানী আছে, তাই তো? আরে বাবা, সেই ছোট বলিনি, সবসময় এক লাইন বেশি বোঝে। ঠিক আছে, ঠিক আছে। রাখছি তবে। না না, কথা শেষ তাহলে? কথা শেষ, কিন্তু দেখা তো শেষ হয়নি। মুস্কি হাসল সামিন। বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, ম্যাডাম, এখানে কাজে এসেছি তাই এতটা সময় পাচ্ছি না, নয়তো সারাদিন কথা বলতাম আপনার সাথে। এতদিন কি ঘোড়ার ঘাস কেটেছো শুনি? আমার ঘোড়াটা দেশে রেখে এসেছি, সাথে করে নিয়ে আসলে অবশ্যই ঘাস কেটে খাওয়াতাম। সত্যি কি তোমার ঘোড়া আছে নাকি? আমি দেখতে যাব। আসলেই দেখতে চাও তুমি? বললাম তো হ্যাঁ। ঠিক আছে, বিছানা থেকে উঠে দাঁড়াও তবে। দাঁড়ালাম। ডান দিকে 2 পায়ে গিয়ে যাও। তারপর? সামনের দিকে তাকিয়ে দেখো, ঘোড়া দেখা যাচ্ছে। সুমনা সামনের দিকে তাকিয়েই চিৎকার করে উঠল, কারণ আয়নায় পরিষ্কার সুমনাকে দেখা যাচ্ছে। ফোনের ওপাশে সামিন অট্ট হাসিতে গড়াগড়ি করছে। সেসব দেখে যেন সুমনের রাগ 3 গুণ বেড়ে গেল। সামিন হাসি থামিয়ে রেগে বলল, কেমন দেখলে আমার ঘোড়া? সুমনা ভ্রু কুঁচকে বলল, তুমি কখনো শুধরাবে না, তাই না? সুমনা ঘোড়া? তুমি একটা গরু, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝলাম। আচ্ছা এবার রাখছি, দোয়া করো আমার জন্য। খুব তাড়া? হ্যাঁ বউ, জীবনে তারা ছাড়া আর কিছু নেই। ঠিক আছে, যাও তবে। তোমাদের সবাইকে খুব মনে পড়ছে। কাজ শেষ করো, জলদি ফিরে এসো। যদি আর কখনো ফিরে না আসি। কথাটা মারাত্মকভাবে দুঃখ দিল সুমনাকে। চোখের পানি আটকে রাখার ক্ষমতা হলো না তার। কেউ যেন তুষের আগুন জ্বালিয়ে দিল। হো হো করে কেঁদে উঠল। সামিন মনে মনে নিজেকে ধোলাই দিচ্ছে। কেন বলতে গেল এটা? ঘরের দিকে তাকিয়ে দেখলো বেরোনোর সময় হয়ে গিয়েছে প্রায়। সামিন কিছু বুঝতে না পেরে হো হো করে হেসে বলল, আরে পাগলি, আমি মজা করেছি, তাই বলে কাঁদতে হবে কাঁদুনির মতো? তুমি এক্ষুনি চলে এসো, ওখানে থাকার দরকার নেই তোমার। এখন কি করে যাবো বলো? গাড়ি পাবো না তো। হেঁটে হেঁটে এসো। আসলে কি দিবে? যা চাইবে। আচ্ছা তাহলে হাঁটা শুরু করি। মজা করছো আমার সাথে? এবার আমাকে যেতে হবে, তুমি কিন্তু এভাবে কান্নাকাটি করবে না। এবার ফিরে এসো না, তুমি অনেক দিন তো হলো। আসবো তো কিছুদিন পর, অপেক্ষা করো, ফিরে আসবো ইনশাল্লাহ। তুমি কল কেটো না, আমি কলে থাকি, তুমি তোমার কাজে যাও। সেখানে তো ফোন নিয়ে যাওয়া যাবে না। তোমার সাথে কথা শেষ হলেই ফোন বন্ধ করে ঘরে রেখে যাব, বেঁচে ফিরলে এসে ফোন করবো। আবারও বললে এভাবে? না না, ভুল হয়েছে আমার, এখন রাখি। ঠিক আছে, আমি অপেক্ষা করব।
তাহলে তো আরও তাড়াতাড়ি এসে অপেক্ষার অবসান ঘটাতে হবে। আল্লাহ হাফিজ। মন না চাইলেও কলটা কাটতে হলো। একটা দীর্ঘশ্বাস ছাড়ল দূরপ্রান্তে থাকা দুজন মানুষ। সকালে নাস্তা শেষ করে ড্রয়িং রুমে গিয়ে বসেছেন রফিকুল্লাহ, সাজেদা এবং ফারজানা। কিছুক্ষণের মধ্যে রাহাত এসে সবাই বসে মুচকি হেসে বলল, তারা কখন আসবে ফুফা? এই তো এক্ষুনি চলে আসবে, চিন্তা করো না। মিনিট পাঁচেক অপেক্ষা করতেই কলিং বেল বাজল। কাউকে না যেতে দিয়ে রফিকুল্লাহ নিজেই উঠে গিয়ে দরজা খুলে দিলেন এবং কাঙ্ক্ষিত সেই ব্যক্তিকে দেখে মৃদু হাসলেন। দুজন দুজনের সাথে কুশল বিনিময় শেষে ড্রয়িং রুমে এলেন। রাহাত হাসি মাখা মুখটা তুলে উপরের দিকে তাকালো, তবে সেই হাসিটুকু বেশিক্ষণ স্থায়ী হলো না। নিমিষেই মুখের হাসি মিলিয়ে হাওয়া হয়ে গেল। চোখ দুটো ভয় পেতে লাগলো। বুকের ভিতর ধূপধাপ শব্দ হতে লাগলো। বসা থেকে চট করেই দাঁড়িয়ে গেল রাহাত।